স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। গাজীপুরের সাবেক আইজিপি বেনজিরের নামে কেনা অনেক জমির মালিক টাকা পাননি। 3 ঘন্টার টাকা দিচ্ছে আপনার আর জায়গা নিচে 6 বিঘা। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে নয়া দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। গাজীপুরে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নামে কেনা অনেক জমির মালিকই টাকা পাননি। কাউকে কাউকে দেয়া হয়েছে নামমাত্র মূল্য, কারো কারো জমি দখল করা হয়েছে, এমনই অভিযোগ করলেন জমির মালিকরা। 5 তারকা মানের ভাওয়েল রিসোর্টের শতকরা 25% মালিকানা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের। গণমাধ্যমে এমন খবর এসেছে, অভিযোগ রয়েছে এই মালিকানা পেতে কোনো অর্থই লগ্নি করতে হয়নি তাকে। গাজীপুরের বারৈপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির ওয়েবসাইটে জমির পরিমাণ উল্লেখ করা আছে 35 একর। ভাওয়েল রিসোর্ট এলাকা ঘুরে জানা গেছে, প্রধান ফটকের আশপাশ ও ভেতরের অনেক জমি বেনজিরের দাপটে দখল করে নেওয়া হয়েছে। ক্ষমতা পুঁজি করে বনের জমিও দখল করে নেওয়া হয়েছে এখানে। এখন পর্যন্ত জমির মালিকরা কোনো টাকাই পাননি। খেতে যদি হয় তাহলে কিন্তু মামলা দিন। তো আমি একলা মানুষ, আমি তো জোর খাড়াইতে পারি না। 3 ঘন্টার টাকা দিচ্ছে আপনার আর জায়গা নিচে 6 বিঘা। তো 3 ঘন্টা টিকছে, 3 ঘন্টা টাকা করার পয়সা লাগবে। গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বেতুয়াটেক গ্রামে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বেনামে আছে প্রায় 100 বিঘা জমি। অভিযোগ আছে, ভয় দেখিয়ে পানির দামে এসব জমি কিনে নেন সাবেক এই আইজিপি। তথ্যগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। সেখানে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কিছু দলিল পাওয়া গিয়েছে এবং এই তল্লাশ কাজটা চলমান রয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, ভাওয়েল রিসোর্টে বন বিভাগের জমি রয়েছে। বিধি মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। আমরা নোটিশ দিয়েছি, আমরা উচ্ছেদের প্রক্রিয়াতে একটু সময় দিতে হয় 1 সপ্তাহ। আমরা সেই সময় দিয়ে নিয়মিতভাবে যে আমাদের আইনানুগভাবে উচ্ছেদ প্রক্রিয়া রয়েছে, আমরা সেই উচ্ছেদ প্রক্রিয়া যাব। বেনজির আহমেদের ব্যাপারে সতর্ক থাকলে ক্ষমতার এতটা অপব্যবহার হতো না বলে মত বিশ্লেষকদের। জনগণ এবং দেশ সবচেয়ে বেশি উপকৃত হবে যখন কোনো ব্যক্তি, সে যে প্রতিষ্ঠানের প্রধান অথবা যে পরিচয় তার থাকুক না কেন, যখনই দুর্নীতি করবে সরকার তখনই যদি তার লাগাম টেনে ধরতে পারে বা আইনগত ব্যবস্থা নিতে পারে। জিরো টলারেন্স বলতে আসলে আমরা সেটাই বুঝি। আমাদের এখানে যে জিরো টলারেন্স হচ্ছে সেটা অনেকটা ফেব্রিকেটেড। আইনের রক্ষক যারা, তারা আইনের ভক্ষক হচ্ছেন এবং এই প্রতিষ্ঠানগুলোর উপর সম্পূর্ণভাবে আস্থা ধূলিসাৎ হচ্ছে মানুষের। এবং এর যে কেন্দ্রবিন্দুতে পেছনে যে চালিকা শক্তি, যে রাজনৈতিক ক্ষমতা, যেটার অপব্যবহার তারা করেছেন রাজনৈতিক সংস্কৃতির কারণে বা রাজনৈতিক ব্লেসিংয়ের কারণে, রাজনৈতিক সুরক্ষার কারণে, সেই রাজনৈতিক শক্তিকে এখন কিন্তু নিজেদের ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখোমুখি হচ্ছে বলে আমরা মনে করি। দুর্নীতিবাজ কর্মকর্তারা যাতে রাজনৈতিক প্রশ্রয় না পান, সেদিকে সরকারের আরও কঠোর নজরদারি দরকার বলে মত এই বিশ্লেষকদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন মোদী। স্থানীয় সময় আজ বেলা 11:51 প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় সকাল 10:15 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। বিজেপি নেতা নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার একান্ত বৈঠকের কথা রয়েছে। পরে তিনি রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির মধ্যে সৃষ্টি হয়েছে নানা টানাপোড়েন। প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দায়ী করছে দলটি। সামনে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে মোদী অমিতের দ্বন্দ্বের বিষয়টি। সরকার গঠন নিয়ে মোদির ভাগ্যের আকাশের কালো মেঘ কেটে গেলেও আভাস দেখা যাচ্ছে দলীয় অসন্তোষ ও কোন্দলের, যার কেন্দ্রবিন্দুতে খোদ নরেন্দ্র মোদী ও অমিত শাহ।
300 থেকে 240। 2019 সালে লোকসভা নির্বাচনের চেয়ে এবার 63 আসন কমেছে নরেন্দ্র মোদীর দল বিজেপির। ফলে শরিকদের আবদার মেনে নিয়েই পদ্ম প্রতীকদের গঠন করতে হচ্ছে জোট সরকার। অথচ নির্বাচনের আগে জোর গলায় 400 পার স্লোগান ছিল মোদি বাহিনীর মুখে মুখে। কিন্তু জনপ্রিয়তার গ্রাফে নিম্নমুখী অবস্থার কারণে এবার বিজেপির ভেতরেই দায়ী করা হচ্ছে মোদি ও অমিত শাহর নানা সিদ্ধান্তকে। বিশেষ করে উত্তরপ্রদেশে দলের ব্যর্থতার দায় যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের উপর। আবার অমিত শাহ সমর্থকরা দুষছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে কোনো কোনো মহল নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহকে না দিতে মোদির উপর চাপ দিচ্ছেন। দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে 2019 সালের মতো একচেটিয়া জয় নিয়ে মোদি ফের ক্ষমতায় আসুক তা চাননি আদিত্যনাথ। মোদি অমিতের সঙ্গে আদিত্যনাথের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় 18তম লোকসভা নির্বাচনে জয়ী হলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হবে আদিত্যনাথকে। আর এটিকে উত্তরপ্রদেশের পরাজয়ের মূল কারণ বলে ধারণা দলের। এসবের মধ্যে আগুনে ঘি ঢেলেছে একটি টুইট। ভোটের ফল নিয়ে মঙ্গলবার টুইট করে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কিন্তু সেখানে ছিল না মোদির নাম। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। অর্থনৈতিক সংকটকালে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও জনমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, এবারের বাজেটের মূল প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার। প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে এই বাজেট সঙ্গতিপূর্ণ। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আমাদের নির্বাচনী ইশতেহার এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। বক্সার টাইসন, বাদশাহ, বীর, শাহিন শাহ সহ বাহারি সব নামের বড় বড় গরু প্রস্তুত করা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে 20 থেকে 22 মণ ওজনের প্রাণীও রয়েছে। এরই মধ্যে খামারে শুরু হয়েছে বেচাকেনা। মোটা তাজা ও আকর্ষণীয় সব বড় বড় গরুতে ভরপুর খামার। বিশাল সিংয়ের কাংরাজ 22 মণ ওজনের এই প্রাণীটিকে দেখতে ভিড় করছেন অনেকে। বক্সার টাইসন, জন সিনা, বাদশাহ, বীর, শাহিন শাহ সহ আকর্ষণীয় নামের সব গরু। চট্টগ্রামে 150-র মতো খামার আছে। অনেক খামারে 8 থেকে 14 মণ ওজনের গরু রয়েছে। তীব্র গরমে প্রাণীগুলোর প্রশান্তির জন্য রয়েছে সারি সারি ফ্যান, নিচে আরামের জন্য রাবার ম্যাট। পশুর যত্নে আছে পর্যাপ্ত সংখ্যক কর্মচারী। খাদ্যের মধ্যে রয়েছে উন্নত মানের ছোলা আর শুকনো ও ভেজা ঘাস। এগুলোকে ভালোভাবে যত্ন নিচ্ছে আর কি, কোরবানির জন্য রেডি করতেছি। খানা তারপর আছে, সাইলেজ আছে, মিক্স খানা আছে, ফিড আছে, তার গোসল মতো সবই দিচ্ছি আমরা। ভেজাল মুক্ত গরু কিনতে হলে আমাদের কাছে আসতে হবে আর কি। কোরবানি কেউ বড় দেয়, কেউ ছোট দেয়, এটা অনেক এনজয় লাগে বা ভালো লাগে সকলেরই। কোরবানি ঈদের আর বেশি বাকি নেই, এখনো পশুর হাট জমেনি, তবে খামারে বেচাকেনা শুরু হয়েছে। ব্যবসায়ীরা বলছেন ঈদে গরুর কোনো সংকট হবে না। আমরা এবার কোরবানির জন্য 200টার মতো গরু প্রস্তুত করেছি এবং 200টার মধ্যে আমরা অলমোস্ট 50% সোল্ড। যেহেতু আমরা খামারি, আরও লম্বা সময় যেন লালন পালন করতে পারি, এটা কিন্তু আমাদের টার্গেট থাকে। সেজন্য আমরা এরকম কোনো রকমের অ্যানাবলিক্স বা স্টেরয়েড আমরা প্রয়োগ করি না। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চট্টগ্রামে এবারের কোরবানির ঈদে পশুর চাহিদা প্রায় 9 লাখের মতো। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর বর্বর হামলার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। আজ এই ঘোষণা দেয় বিশ্ব সংস্থাটি। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক আদালত ও বিভিন্ন দেশের অব্যাহত আহ্বান ও চাপের মুখেও গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না। টানা ৮ মাস ধরে চলা হামলায় ৩৬,৭০০-র বেশি মানুষের প্রাণ গেছে। এর মধ্যে শিশুর সংখ্যা ১৫,০০০-এর অধিক। ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি। সম্প্রতি জাতিসংঘ পরিচালিত নুসেইরাতের স্কুলে বিমান হামলায় বেশ কয়েকটি শিশু প্রাণ হারায়। এরই পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নেয় বিশ্ব সংস্থাটি। কালো তালিকাভুক্ত করা হয় ইসরায়েলি সেনাবাহিনীকে। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন জাতিসংঘ হামাসকে সমর্থন করে। এই সিদ্ধান্ত তারই প্রমাণ। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট বলেন, গাজায় অভিযানের নামে ১৫,০০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এটি বর্বরতা ছাড়া আর কিছুই নয়। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় ৭৭ জন প্রাণ হারিয়েছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন কোপেনহেগেনে হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় গতকাল একটি রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ডেনমার্কের প্রধানমন্ত্রীর দিকে হেঁটে যান এবং তার কাঁধে আঘাত করেন। হামলাকারীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজীপুরের সাবেক আইজিপি বেনজিরের নামে কেনা অনেক জমির মালিক টাকা পাননি। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।